দেখবেন আমাদের সরকারের 100 দিন হলো, আমরা 100 দিনের মধ্যে আপাতত কি কি করতে পেরেছি সেইটা বলার জন্যই আপনাদের আমি অনুরোধ করেছিলাম আপনারা যদি দয়া করে আসেন। প্রথমত দেখুন, যেটা আমাদের দেশের সুরক্ষা, আমাদের এতটা ওপেন বর্ডার ছিল এবং জমি বিএসএফকে দেওয়া হচ্ছিল না, আমরা সেই জমি দিয়েছি। বিএসএফরা তার কাঁটাতার লাগাতে পারবে যাতে বাইরে থেকে কোনো রকম আতঙ্কবাদী বা এই ধরনের মানুষ আমাদের ভারতবর্ষে না ঢুকতে পারে, এই ভিজিলেন্সের জন্যে। সেকেন্ড, সবথেকে বড় জিনিস, অন্নপূর্ণা যোজনা যেটা আমরা বলেছিলাম সেটাকে আমরা চালু করেছি, যদিও পুরোপুরি হতে একটু টাইম লাগবে, কারণ এতগুলো ক্যান্ডিডেটস আছে, সব ক্যান্ডিডেটকে ভেরিফিকেশন করতে হবে। কারণ আমরা অন্নপূর্ণাকেই দেবো, আমরা কিন্তু কোনো পুরুষ মানুষ, যেমন গত সরকারের যে যোজনা ছিল ওখানে অনেক নারায়ণ ঢুকিয়ে গেছিল, তো আমরা কোনো নারায়ণকে দেবো না, অন্নপূর্ণাকেই দেবো। তো এর মধ্যেও আবার কিছুটা আছে, যারা সবাই, যার ধরুন 3খানা ঘর, ইনকাম ট্যাক্স পে করে, তারা যেমন অনেক এইসব যোজনার সুযোগ পেত, আমরা তাদের দেবো না। কারণ এটা তাদেরই টাকা, তাদের দিচ্ছে, এটা আমাদের কোনো নিজের পকেট থেকে কোনো টাকা দিচ্ছি না, এটা সরকার তাদেরই সাহায্য করবে যারা যোগ্য, মানে যাদের দেওয়া উচিত, তো সেটা করছে। তারপর কৃষি নিয়ে আমরা চেষ্টা করছি প্রত্যেকটা ব্লকে একটা করে কোল্ড স্টোরেজ করার, যাতে যে যা পণ্যই হোক সেটাকে ঠিক করে রাখতে পারে। আপনারা কিছুদিন আগেই দেখলেন যে আমাদের জগদ্দল বিধানসভায় যে কৃষি বাজারটা আছে, ওখানে আমুলও এসে জায়গা নিয়েছে, সেখানে ওদের জিনিস স্টোরেজ করার ব্যবস্থা করছে, ওখান থেকে যাতে মার্কেটিংটা, মানে মধ্যখান থেকে ফোড়েরা যাতে সরে যেতে পারে, যারা কৃষকরাও ঠিক দাম পায় এবং বাজারেও সেটা ঠিক দামে আসে, এটা মানুষের জন্যে করা। তারপর ধরুন, আমরা জিআই ট্যাগ করার জন্য প্রস্তাব দিয়েছি, যেমন গঙ্গারামপুরের দই আছে, বহরমপুরের রেশম শিল্প আছে, এই জন্যে আমাদের ব্যান্ডেল চার্চ আছে, এই ধরনের জিনিসের যে ট্যাগিংগুলো যাতে হতে পারে সেগুলো চেষ্টা করছি। আর সবথেকে বড় কথা, আমরা 100 দিনে যেটা করেছি, যেটা আমরা যে সংকল্পপত্রে আমরা দিয়েছিলাম, যে আমরা কিন্তু মানুষের ভরসাটা পেয়েছি। ভরসা এই কারণে পেয়েছি, আপনারা দেখবেন আমাদের এখানে এখনও আমাদের পার্টির লোক বলে বা অন্য বলে তাদের কোনো রেয়াত করছি না। আপনারা ফিগারটা জানেন, কতজনকে আমাদের পার্টি শোকজ করেছে, কতজনকে আমাদের পার্টি অলরেডি বহিষ্কার করেছে বা পুলিশ অ্যাকশন নেওয়া হয়েছে বিজেপির দলের লোক হওয়া সত্ত্বেও। তো সেগুলো আমরা করেছি যাতে মানুষের ভরসাটা পাই, মানে আমরা আইনের শাসন এনেছি, শাসকের আইন আমরা তুলে দিয়েছি। দ্বিতীয়ত, যারা গুন্ডামি করতো, যারা কন্টিনিউয়াস প্রবলেম ক্রিয়েট করতো, তার জন্য আমরা একটা বিশেষ আইনও এনেছি। আপনারা এটাও হয়তো জানেন যে বোথ হাওড়া আর কলকাতা মিউনিসিপ্যালিটি বলবো না, কর্পোরেশনে, হাওড়া কর্পোরেশনে আমরা আসন সংখ্যা বাড়িয়েছি যাতে আরও মানে মাইক্রো লেভেলের রিপ্রেজেন্টেশন বাড়ে। যেটা হাওড়াটা যেটা 50 ছিল সেটাকে আমরা 68 করেছি, কলকাতা থেকে 209 করেছি 144 থেকে। তো এগুলো আমরা করেছি। আমরা বেসিক্যালি পশ্চিমবাংলা সরকার হওয়ার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার সেগুলো আমরা করেছি। গতকাল ওভারে গেল, বিজেপি ক্ষমতায় এসেছে, অনেক প্রকল্প আপনারা নিয়ে নেমেছেন, সেগুলো আস্তে আস্তে করে যে কোনো প্রকল্প তো আস্তে আস্তে একটু সময় লাগে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনার নৈহাটি বিধানসভায় অনেকটা জায়গা, তো সেখানে অনেক উন্নয়নের আমি বলছি, আপনি যখন জানতে চেয়েছেন আমি বলি। আমি প্রথম যেটা আমার নির্বাচনের সময় বারবার বলেছিলাম যে নৈহাটি হসপিটাল, দেখুন নৈহাটি হসপিটালের উন্নয়নের জন্য অলরেডি উন্নয়নের কাজ শুরু হয়ে গেছে। নৈহাটি হসপিটালের বাইরের দিকে যেগুলো অবস্থা খারাপ ছিল সেটাকেও ঠিক করা হচ্ছে। এরপরে হসপিটালের ভেতর দিকটা, মানে যেখানে ছাদ ফাতগুলো খসে পড়ে গেছিলো, সেটাও টেন্ডার হয়ে গেছে, সেটাও ঠিক হবে। এবং সবথেকে বিচ্ছিরি অবস্থা ছিল নৈহাটি হসপিটালের টয়লেটগুলো, পুরো 11টা টয়লেটই আবার রিনোভেট করব। তাই এটা সময় লাগবে কিছুটা করতে। এবার রাস্তার কথায় আসি, দেখুন আমার জল জমার সমস্যা ছিল বা আছে আমাদের নৈহাটি শহরের ভেতরে সাহেব কলোনির জায়গাটায়,
ওখানে আমরা একটা প্ল্যানিং করেছি, আমি নিজে ইঞ্জিনিয়ারদের নিয়ে এসেছিলাম কেএমডিএ থেকে, নিজে থেকে। আর একটা জায়গা আছে জেঠিয়া, জেঠিয়ার বেহাল বলছি দশা। বলছি আমি জানি, জেঠিয়ায় একটা আন্ডারগ্রাউন্ড 14 ফিট আন্ডারগ্রাউন্ড পাইপলাইন হচ্ছে, যেটা বেরোবে এর দিয়ে হালিশহর দিয়ে। তো আমি এই ব্যাপারে একটু হালিশহরের যিনি এমএলএ আছেন ওনার সঙ্গে কথা বলবো, যে ওখান থেকে পাইপলাইনটা আন্ডারগ্রাউন্ড হয়ে বেরোবার জন্য কী সুবিধা অসুবিধা আছে, এই ব্যাপার নিয়ে কথা বলবো। আর দ্বিতীয়ত রাস্তার কাজ, এটা অনেকেই বলছে, আসলে আমি ঠিক জেতার পরেই তো বর্ষাকাল শুরু হয়েছে। তো বর্ষাকালে আমি যদি রাস্তা তৈরি করতে শুরু করতাম, তাহলে সরকারের টাকাটা পুরো জলে চলে যেত। আমি আপনাকে কথা দিচ্ছি, দিন 10-15-র মধ্যে আমাদের রাস্তার কাজ, জেঠিয়ার যেটা মেন রাস্তা, স্টেট ব্যাংকের সামনের রাস্তা, ওটার কাজ আগে শুরু করেছি। বাকি আমি পুরো গ্রামেরই রাস্তা শুরু করব। কালকে আমি জেলা পরিষদে যাব, গিয়ে ওখানে গিয়ে কথাবার্তা বলবো, এবং আমি প্ল্যানিংও নিয়েছি যে গ্রামের 80-90% রাস্তা আমি আগে ঠিক করব। জলেরও তো বেহাল দশা, জল জমে এখনো পর্যন্ত জলে থই থই করছে জেঠিয়ার বিভিন্ন এলাকা। না, আমি বলি জেঠিয়ার, শুধু জেঠিয়া না, জেঠিয়ার বাড়িভাড়া দুটো জায়গায় ভীষণ জল একদম জমে। জলে থই থই করছে। আমি ওই ইঞ্জিনিয়াররা যারা এখানে এসেছিল ওদের ওখানেও নিয়ে গেছিলাম, আমি নিজে মোটরসাইকেল করে ওদের সঙ্গে গিয়েছিলাম, গিয়ে ওটা দেখে এসেছি। আসলে জেঠিয়ার বালিভাড়ার প্রবলেম হচ্ছে না, ওটা একটা বেসিনের মতন জায়গা, ওখানে জলটা বার করতে গেলে একটা ডিটেলস প্ল্যানিং দরকার। প্ল্যানিং ছাড়া একটা হঠাৎ করে ড্রেন করে দিলাম, তারপরে দেখলাম জল বেরোলো না। তো ওই প্ল্যানিংটা করার জন্য আপনাদের আর একটা ভালো খবর জানি, আজ থেকেই সার্ভে হচ্ছে, আজকে থেকেই সার্ভে চালু হয়েছে। আমার পার্টির কিছু ছেলেকে বলেছি যে ওই সার্ভেয়ারদের সঙ্গে মুভ করতে, সো দ্যাট টোপোগ্রাফিটা ভালো করে বোঝে। আর পুরো এরিয়ার যে জিআই ম্যাপিং, ওটা করে আমি গতকাল পৌঁছে দিয়ে এসেছি ওনাদের চিফ ইঞ্জিনিয়ারের কাছে। তো এটা প্ল্যানিং করে আসলে করতে হবে। ড্রেনটা তো জেঠি অঞ্চলের ড্রেন এত উঁচু করেছে এবং বাড়ির লেভেল নেমে গেছে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে জল তো বাড়ির থেকে আর ড্রেনে আসছে না, না, মানে ড্রেনটা আর বাইরে আসছে না। দেখুন এটা একটা এমন টেকনিক্যাল ব্যাপার, তো আর আমি টেকনিক্যাল ছাত্র নই। তো আমার প্রশ্ন হচ্ছে, আমি ওই জন্যই ইঞ্জিনিয়ারদের পাঠিয়েছি, দে আর দ্য বেস্ট পারসন টু সলভ দ্য প্রবলেম। এবার ওরা কি বলে না বলে, ওরা একটা ডিপিআর তৈরি করবে, করে ওটা আমি গভর্নমেন্ট থেকে স্যাংশন করবো। একটু সময় লাগবে, আমি বলছি না যে কালকের মধ্যেই ড্রেন ফ্রেন সব হয়ে যাবে, একটু সময় লাগবে। তবে আপনারা খোঁজ নিয়ে দেখুন, আজ থেকে সার্ভের কাজ চালু হয়েছে। নৈহাটিতে সেগুলিকে নিয়ে যদি একটু বিশ্বমানের পর্যটন কেন্দ্র গড়া যায়, তাহলে নৈহাটি পৌরসভার একটি স্থায়ী ইনকাম হবে, এবং পাশাপাশি এতদ অঞ্চলের অনেক বেকার যুবক যুবতী কিন্তু কর্মসংস্থান পাবে, এবং সর্বোপরি পশ্চিমবঙ্গ তথা ভারতের কাছে এই বিখ্যাত হবে। এই বিষয়ে কি এই প্রসঙ্গে আমি বলি, আপনারা মনে আছে কিনা জানি না, আমার যেদিন নমিনেশন পেপার জমা হচ্ছিল সেদিন প্রতিরক্ষা মন্ত্রী এসেছিলেন। সেদিন উনিও স্টেজে দাঁড়িয়ে কথা দিয়ে গেছিলেন যে বঙ্কিম চন্দ্রের যে স্মৃতি বিজড়িত যে স্থানগুলো আছে, এখানে এমন একটা মিউজিয়াম তৈরি করা হবে, এবং তার জন্য আমরা 25 কোটি টাকা সরকারের থেকে আলাদাভাবে রেখেওছি। তো সেটা করা হবে, কিন্তু ইট ইজ নট দ্যাট যে আমি সুইচ অন করলাম আর সঙ্গে সঙ্গে আলো জ্বলে উঠলো। সব কিছুরই একটা প্ল্যানিং করে করা হবে, কারণ যে টাকাটাই খরচা হোক সেটা আম জনতার টাকা, সেই টাকাটা যেন ঠিকঠাক খরচা হয়, ঠিকভাবে খরচা হয়, সেটা নিশ্চয়ই করবো। আর দ্বিতীয়ত হচ্ছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে আমরা ইতিহাস বইতে কোনো চ্যাপ্টার আছে কি? আমি আমার বইতে তো ছিল না, কিছু করে একটা দুটো লাইন আছে। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে আমার মনে হয় আমাদের নতুন জেনারেশনকে না একটু ভালো করে পরিচিতি করাতে হবে। তার জন্য ইতিহাসের একটা প্রয়োজন আছে, তাই জন্য পাবলিসিটির একটা প্রয়োজন আছে। পাবলিসিটি মানে আমি বলতে চাইছি না যে কোনো চিপ পাবলিসিটি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কতটা সিরিয়াস ছিলেন, মানে আমাদের বা তার লেখা বন্দে মাতরম আমাদের স্বাধীনতার জন্য কতটা সিরিয়াস ছিল, এটা মানুষকে বোঝাতে হবে। তার দায়িত্ব কিন্তু আমার, আপনার, সবাই। এটা করতে গেলে তো স্কুলে তার জন্য একটা আলাদা পাঠ্যপুস্তকের দরকার পড়বে। হ্যাঁ নিশ্চয়ই, শুধু বঙ্কিমচন্দ্রকে না, কিছু মনে করবেন না, শুধু বঙ্কিমচন্দ্রকে না, এরা প্রচুর আমাদের স্বাধীনতা সংগ্রামী আছেন যাদের সম্বন্ধে আমরা নামই শুনিনি, যাদের নাম আমরা গিয়ে হয়তো সেলুলার জেলে গিয়ে পড়ি, কিন্তু তারা কি অবদান ছিল, তারা কি করেছিলেন। যেমন আমি একজনের নাম আমি বারবার বলছি, উল্লাসকর দত্ত। উনি খুব ব্রিলিয়েন্ট ছাত্র ছিলেন। আজকে বউবাজার বম কেসে যখন ওনাকে ধরা হয়, তো ওনার সম্বন্ধে আমরা কতটা জানি, ওনাকে কিভাবে মানে যখন ব্যাটারি নিয়ে যাওয়া হয় আন্দামানে, সেই ব্যাটারিটায় আলো না জ্বালিয়ে শক দেয়া হতো। উল্লাসকর দত্ত অর্ধেক পাগল হয়ে গেছিলেন, তারপর ওনাকে ওখান থেকে ওরা সাউথ ইন্ডিয়ায় নিয়ে এসেছিল, ট্রিটমেন্ট করা হচ্ছে।
তো আজকে আমার ইন্টারেস্ট আছে, আমি তাই পড়েছিলাম, যাদের ইন্টারেস্ট নেই তারা পড়েনি। তো আমাদের বক্তব্য হচ্ছে এগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং, মানে শিওরণ যাবে ব্যাপার। তো এই জিনিসগুলো আমাদের ভারতবাসীদের মধ্যে, সবার মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত। আমাদের তাদের বোঝানো উচিত যে হোয়াট ফ্রিডম ফাইটার্স হ্যাজ ডান ফর আস। ওনারা আজকে অনুশীলন সমিতি, এই সম্বন্ধে কতজন জানি আমরা? অনুশীলন সমিতি শুধু পি মিত্র নয়, অনুশীলন সমিতিতে কত শিক্ষিত লোক এই আন্দোলনে ছিল। আমাদের সবার কাছে ধারণা যে শিক্ষিত আন্দোলনের মধ্যে বোধহয় প্রথম নকশা নো, অনুশীলন সমিতির একটা বিরাট বড় ভূমিকা, প্রচুর শিক্ষিত লোক তার মধ্যে ছিল। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কংগ্রেস এর বিরোধিতা কেন করছে, কি কারণে? কংগ্রেস নিজেকে প্রাসঙ্গিক রাখার জন্য বিরোধিতা করছে। কংগ্রেসের প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছে, তাই নিজেকে প্রাসঙ্গিক রাখার জন্য এই বিরোধিতা করছে। এই বিষয়ে আপনার মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে উত্তরসূরি হিসাবে কিভাবে করবেন? আমি একটা চিঠি লিখেছিলাম যেদিন সোনিয়া গান্ধী ওরা অসভ্যতা করেছিলেন, আই রিপিট অসভ্যতা করেছিলেন, তো আমি একটা চিঠি লিখেছিলাম, তার উত্তর এখন আমি পাইনি। আচ্ছা, না এই উত্তর যদি নাই পান তারপরে কি স্টেপ? আমি আমার ফ্যামিলির মধ্যে আলোচনা করব, যদি এখন তো আইনত স্টেপ দিতে পারি, তো সেটা নেওয়া যায় কিনা ফ্যামিলি এবং পার্টির সঙ্গে সেই ব্যাপারে একটু আলোচনা করে নেবো, যেটা ঠিক মনে হয় আমি নিশ্চয়ই করবো। নৈহাটি পৌরসভার অনেক রাস্তায় আমাদের সংবাদ মাধ্যমে উঠে এসছে যে রাস্তা সংলগ্ন যে ড্রেনগুলো, রাস্তাটাকে একটু চওড়া করার জন্য ড্রেনের উপর দিয়ে অনেক জায়গায় স্ল্যাব বসানো আছে, এবং জলের যেটা ধর্ম যে উপর থেকে নিচের দিকে যায় সেই ধর্ম না মেনে তৃণমূল আমলে যারা পার্টি ক্যাডার, যারা কন্ট্রাক্টারই যায় না, তারা কিন্তু রাস্তার থেকে ড্রেন উঁচু, অর্থাৎ মানে রাস্তা থেকে এই সম্বন্ধে আপনাকে আরেকটা খবর দিই, এই সম্বন্ধে আপনাদের আরেকটা খবর দিই। জল তো গ্র্যাভিটেশনাল ফোর্স একদিকে দৌড়ে, ফ্লো যেটাকে বলা হয়। আমি নিজে দেখেছি কয়েক জায়গায় ড্রেনের লেভেলটা তার আগের ড্রেনটা যে লেভেলে আছে তার থেকে উঁচু, অর্থাৎ জলটা পাস করতে পারছে না। এই নিয়ে আমি কথা বলেছি, এই জন্যে আমার যে ইঞ্জিনিয়াররা এসেছিল একটা পাম্পিং স্টেশন করার কথা, যাতে জলটাকে টেনে সাকশন করে বার করা যায়। আর তারপরে ওনারা এই কভার দেওয়ার জন্য ড্রেনগুলো ডিসেল করতে হবে, অর্থাৎ অনেক ময়লা পড়ে আছে যেগুলোকে পরিষ্কার করা যায় না। আর একটা জিনিস আপনারা খেয়াল করবেন, যেটা আমি নিজে দেখেছি, এই যে ম্যানহোলগুলো করা হয়েছে এতটা ডিস্টেন্সে করা হয়েছে, এক জায়গায় নেবে আর একটা ম্যানহোল অব্দি একটা লোক যাবে, তার মধ্যে সে মরে যাবে। তাই জন্য সেটাও আমি কালকে যখন কেএমডিএতে গেছিলাম সেটা কথা বলে এসেছিলাম, যদি ওই কংক্রিট কাটার দিয়ে আবার আরও কয়েকটা গোল গোল ম্যানহোলের মতন করা যায়, আবার ওই ওটাকেই ম্যানহোল করে স্ল্যাব করে দেওয়া যায়, তাহলে ওগুলোকে পরিষ্কার করা যায়। মানে আনপ্ল্যান্ড কাজ বলবো না, অকাজ হয়েছে, আনপ্ল্যান্ড অকাজ হয়েছে, পকেট ভরার জন্য হয়তো মেবি। থ্যাংক ইউ। আপনারা দেখছেন বাংলার খবর 21। খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।